প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে অনেকেই ভালোবাসেন, আবার অনেকে ঘৃণা করেন, অনেকেই তাকে পছন্দ করেন, অনেকে আবার অপছন্দ করেন। আর এইটি স্বাভাবিক, প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই কথা কম বেশি প্রযোজ্য। আর বিশেষভাবে যারা হাই প্রোফাইল রাজনীতিবিদ, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যারা প্রভাবশালী, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি। তাদের যেমনি থাকেন লাভার্স, অনেকেই তাদের ভালোবাসেন, আবার তেমনি থাকেন হেটার্স। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যতিক্রম নন, তার ক্ষেত্রে এই কথাটি একেবারেই সমভাবে প্রযোজ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজেই প্রায়শই আমার রাজনীতি বিশ্লেষণে তারেক রহমানকে সমালোচনা করে এপিসোড বানাই, প্রতিনিয়তই বানাচ্ছি এবং বানাতেই থাকব। আর অনেককেই রাজনীতিবিদদের সমালোচনা করছি, কখনো তাদের প্রশংসা করছি, কখনো তাদের সমালোচনা করছি। আর এইটি স্বাভাবিক, কারণ আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। আমি আমার ব্যক্তি এনামুল কবির সরকারের কথা বলছি। আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, কোনো দলের প্রতি আমার অন্ধ আনুগত্য নেই। এটি আমার জন্যে সুবিধের। তাই আমি আমার মতো করে, যখন আমি মনে করি, আমার বিবেক যদি আমাকে বলে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী এই কাজটি খারাপ করেছেন, সমালোচনার যোগ্য, অমুক দলের অমুক এটি ভালো করেননি, আমার যদি মনে হয়, আমি আমার বিবেককে শুনি এবং আমি তখন সমালোচনা করি। আবার যখন দেখি কেউ একটি ভালো কাজ করেছেন, তখন আমি সেইটির প্রশংসা করি। আমার বিবেক আমাকে সেইটি করতে বলে, কারণ আমি কারো প্রতি ব্লাইন্ড লয়ালটি, ব্লাইন্ড সাপোর্ট শো করি না। এটি আমার প্রকৃতির বাইরের বিষয়। তো যাই হোক, সো তারেক রহমানকে নিয়ে আমি গত কয়েক মাসে অসংখ্য এপিসোড করেছি। বেশিরভাগই গিয়েছে তার সমালোচনা করে এবং তার দল বিএনপির সমালোচনা করে, বিএনপির নেতৃস্থানীয় অনেকের সমালোচনা করে। আর পরিস্থিতি আমাকে সেটি করতে বাধ্য করেছিল। আবার কখনো সখনো তাদের প্রশংসাও করেছি। তো একটি বিষয় নোটিস করেছি, আমার চ্যানেল থেকে আমি যদি কখনো বিএনপির বা জনাব তারেক রহমানের, সাবেক তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বর্তমান প্রধানমন্ত্রী, কখনো যদি তাকে নিয়ে প্রশংসাসূচক কোনো এপিসোড করেছি, আমার দর্শক শ্রোতাদের অনেকে সেটি ভালোভাবে নেননি। তো হতে পারে সেটি আপনাদের বিশ্লেষণ, আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, কিন্তু কখনো কখনো আমি এটি করেছি এবং করব। যাই হোক, মূল আলোচনায় আসছি। সো তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমালেন। অনেকদিন আগের কথা, বাট নিশ্চয়ই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেকেরই মনে আছে। 2008 সালের কথা। 2008-এর 11ই সেপ্টেম্বর তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর কারণটি আমাদের জানা, 1/11 যেটিকে বলি আমরা। তখন 1/11 বাংলাদেশে হানা দিয়েছিল, আর সেটি ঘটেছিল 2007-এর 11 জানুয়ারি। ফলে আমরা সেটিকে 1/11 বলছি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়েছিল 9/11, আমাদের হয়েছে 1/11। সো সেই 1/11 পরবর্তী ঘটনাবলী সরকার গঠন করল মঈনুদ্দিন ফখরুদ্দিন, জেনারেল মঈন ইউ আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। সো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এটি একটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট বলা হয়, এভাবেই এটি পরিচিত সর্বমহলে। তো সেই মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অনেক কিছু তারা করেছেন যেটি প্রচলিত গণতান্ত্রিক নর্ম, স্ট্যান্ডার্ড কোনো কিছুই মানেনি, এবং সেটির পরিণতিও তারা ভোগ করেছেন। 1/11 সফল হয়নি। এটি একটি ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, এবং এখানে ভারতের ষড়যন্ত্র ছিল, রয়ের অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল, আরও নানা মহল এখানে কুশীলব হিসেবে কাজ করেছে, সেটি আমাদের সকলেরই জানা। তো সেই সময়ে তখনকার তারেক রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। আর তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় 2007-এর, যেটি বলছিলাম 7-এর 11 জানুয়ারি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠিত হয়, 1/11 যেটিকে বলি আমরা। ক্ষমতা নিয়ে নেয় তারা। আর 2007-এর 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাসভবন থেকে। 7 মার্চ কারা কিভাবে গ্রেপ্তার করলেন তারেক রহমানকে এবং পরবর্তীতে তার সঙ্গে কি কি ঘটেছে,
এই সব কিছুর আদ্যপান্ত থাকছে এপিসোডের বাকি অংশে। প্রিয় দর্শক শ্রোতা, কারো কারো হয়তো বিষয়গুলো জানা থাকতে পারে, সংবাদপত্র যারা রীতিমতো পড়ছেন তারা জানছেন, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক তথ্য, আমি যে তথ্যগুলো দেবো কিছু কিছু আপনাদের হয়তো জানাই থাকবে, আবার কারো কারো একেবারেই জানা থাকবে না। তো আমি আশা করছি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এপিসোডে দিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন এবং সেই জন্য আগাম কৃতজ্ঞতা জানাচ্ছি। তো 7 মার্চ 2007 তাকে গ্রেপ্তার করা হলো মইনুল রোডের বাসভবন থেকে। কে গ্রেপ্তার করলেন? সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল ইমরান। ইমরান সেখানে গেলেন মইনুল রোডের বাসভবনে, নিজের গাড়িতে গেলেন ইমরান, সঙ্গে ড্রাইভার এবং একজন রানার। তো সেখান থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে সেই মইনুল রোডের বাড়ি থেকে বের হন। বের হয়ে কিছুক্ষণ যাওয়ার পর কর্নেল ইমরান অবসরপ্রাপ্ত রানারকে হুকুম দেন তারেক রহমানকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিতে। তো তার চোখ ঢেকে ফেলা হয় কালো কাপড়ে। তো জানা যায় তারেক রহমান তখন জানালা করে দেবার অনুরোধ করেছিলেন গাড়ির, কিন্তু সেটি শোনা হয়নি। যাই হোক, তো সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট গন্তব্যে, আর সেই গন্তব্যটি DGFI এর CTIB, যেটি হলো কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো, সেখানে নিয়ে যাওয়া হয়। আর সেখানে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলি, যেটিকে আমরা JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারেক রহমানকে। এবং বেশিরভাগ সময় যদ্দূর জানা যায় অনুসন্ধানী রিপোর্ট থেকে, বেশিরভাগ সময় তার চোখ বাঁধা থাকে। চোখ বাঁধা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তাকে নির্যাতন করা হয় প্রতিনিয়ত। আচ্ছা, তো সেখানে তাকে গ্রেপ্তার করবার যে আদেশটি জারি হয়েছিল সেই সম্পর্কে যা জানা গেছে সেটি হলো জেনারেল মঈন ইউ আহমেদ এবং সেই সময়ের ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিন, এরা দুজন মিলে সিদ্ধান্ত নেন যে তারেক রহমানকে গ্রেপ্তার করতে হবে। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান। আচ্ছা, তো ইমরান এই তথ্যগুলো দিয়েছেন ইন্টারোগেশনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে অনেক সেনা কর্মকর্তা এখন হেফাজতে আছেন, তাদের নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বিভিন্ন ভূমিকা সম্পর্কে, অতীতে গুম খুন সম্পর্কে তারা কী জানেন, কে কী করছেন, তারপর 1/11 সম্পর্কে তাদের কী ব্যাপার স্যাপার, তাদের কী ইনভলভমেন্ট, সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে প্রতিনিয়ত। তো সেই সুবাদে অনেক কিছুই ইদানিং বেরিয়ে আসছে। তো ইমরানের দেওয়ার তথ্যগুলো সেরকম ছিল যে রানার এবং ড্রাইভার নিয়ে তিনি গিয়েছিলেন, গিয়ে তাকে গ্রেপ্তার করে DGFI এর CTIB পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল। তো সেখানে জিজ্ঞাসাবাদ চলছিল যথারীতি এবং নির্যাতনও চলছিল তারেক রহমানের উপর। আচ্ছা, সেখানে সেই সময় CTIBর তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল GS, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড সাইফুল ইসলাম জোয়ারদার। সাইফুল ইসলাম জোয়ারদার সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের বিষয়ে। তো জোয়ারদার তারেক রহমানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন এবং অন্য অফিসাররা জোয়ারদার তাদেরকে উৎসাহিত করেন, ফলে তারা সবাই তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালাগালি করেন, এইটুকু জানা গেছে। তাদের ভাষা খুবই নিম্নমানের ছিল, অশ্লীল শব্দাবলী ব্যবহার করছিলেন, তারেক রহমানকে তুচ্ছতাচ্ছিল্য করছিলেন, তাকে গালি দিচ্ছিলেন নানান রকম। আচ্ছা, সেখানে JIC-তে তাকে 3-4 দিন রাখা হয়, ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধার অবস্থায় নির্যাতন করা হয়। আচ্ছা, তাকে 2বার JIC-তে নেওয়া হয়, মোট 2বার তাকে JIC-তে নেওয়া হয়। একবার নেওয়া হলো 2007-এর 7 মার্চ, এরপর আবার নেওয়া হয় 2007-এর একই বছর ডিসেম্বরে। সেখানে রিটায়ার্ড কর্নেল আব্দুর রব খান জবানবন্দি দিয়েছেন সম্প্রতি। তিনি তার জবানবন্দিতে জানিয়েছেন, এই রিটায়ার্ড কর্নেল আব্দুর রব খান, যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে বলপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। এই জবানবন্দিটি কে দিয়েছেন? রিটায়ার্ড কর্নেল আব্দুর রব খান। তিনি তার জবানবন্দিতে বলেছেন, সাইফুল ইসলাম জোয়ারদারকে ইঙ্গিত করেছেন, যেটি একটু আগেই বলছিলাম যে সাইফুল ইসলাম জোয়ারদার তারেক রহমানের প্রতি খুবই আক্রমণাত্মক ছিলেন এবং তাকে প্রচণ্ড রকমের গালিগালাজ করেছিলেন। তো
তো রিটায়ার্ড কর্নেল আব্দুর রব খানও সেই কথা কনফার্ম করলেন যে সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে বলপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়, যেখানে তিনি তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান। অর্থাৎ তাকে দিয়ে জোরপূর্বক একটি জবানবন্দি আদায় করা হয়, স্বীকারোক্তি, কনফেশনাল স্টেটমেন্ট, যেখানে তিনি বলছেন যে আমি জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছি আমার ভুলের জন্য, আমার কৃত অপরাধের জন্য। জোর করে নেওয়া হয়েছে সেটি। আর নিয়েছেন কে? সাইফুল ইসলাম জোয়ারদার, সেনা কর্মকর্তা। আর এই জবানবন্দি নেবার জন্য বল প্রয়োগের কথা বলছিলাম, তারেক রহমানের উপর বল প্রয়োগ করেন 4 জন সেনা কর্মকর্তা। তো যেই 4 সেনা কর্মকর্তার নাম এসেছে তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড জাহিদ হুসেইন এবং মেজর রিটায়ার্ড মনির, অবসরপ্রাপ্ত মেজর মনির। তাকে এই জবানবন্দি আদায় করবার জন্য এই পরিমাণ নির্যাতন করা হয় যে তিনি প্রায় পঙ্গু হয়ে যান, তারেক রহমান। এবং তিনি স্বাভাবিকভাবে এক পর্যায়ে হাঁটাচলা করতে পারেন না, ব্যর্থ হন। হাঁটাচলা তাকে দিয়ে হচ্ছিল না, চলতে পারছিলেন না। বর্তমানে যিনি হেফাজতে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। মাসুদ উদ্দিন চৌধুরীর জবানবন্দিতে কি বেরিয়ে এসেছে এবার দেখা যাক। মাসুদ উদ্দিন চৌধুরী জানান যে 2008-এর জানুয়ারিতে তারেক রহমানের নানি মারা যান। তখন তারেক রহমানকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, টেম্পোরারি একটি মুক্তির ব্যবস্থা। সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী তারেক রহমানকে খুঁড়িয়ে হাঁটতে দেখেন, অর্থাৎ তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। একজন পঙ্গু মানুষ যেরকম খুঁড়িয়ে হাঁটে, তারেক রহমান সেরকম খুঁড়িয়ে হাঁটছিলেন। তো মাসুদ উদ্দিন চৌধুরী তার এই খুঁড়িয়ে হাঁটার কারণ জানতে চান জেনারেল মঈন ইউ আহমেদের কাছে। তখন তিনি জানেন যে ডিজিএফআই অফিসাররা তাকে নির্যাতন করে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছে। তো যেমনটি মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন যে এই নিয়ে মঈন ইউ আহমেদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, অল্টারকেশন হয়, কেন তারেক রহমানকে পঙ্গু বানানো হয়েছে সেই জন্য তিনি জিজ্ঞেস করেন এবং এটি নিয়ে বাকবিতণ্ডা হয়। আচ্ছা, এখন ইন্টারেস্টিংলি আমরা সাম্প্রতিককালে জেনেছিলাম, এবং আমিও আমার এপিসোড থেকে আমার চ্যানেল থেকে একটি এপিসোড করেছিলাম, যেখানে আমরা জেনেছিলাম যে তারেক রহমানকে নির্যাতনের পেছনে মাসুদ উদ্দিন চৌধুরীর সরাসরি ইনভলভমেন্ট ছিল, প্রত্যক্ষ ইনভলভমেন্ট ছিল। বাট এখন জানলাম তিনি বলছেন তার জবানবন্দিতে যে তার সরাসরি ইনভলভমেন্ট ছিল না, বরং তিনি নির্যাতনের প্রতিবাদ করেছিলেন যে কেন তাকে প্রায় পঙ্গু করে ফেলা হয়েছে নির্যাতন করে। এবং এই ইস্যু নিয়ে জেনারেল মঈন ইউ খানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে। তো এক পর্যায়ে মাসুদ উদ্দিন চৌধুরী এটিও জানিয়েছেন যে তাকে এই JIC-তে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ইচ্ছে করে রাখা হয়নি। জেনারেল মঈন ইউ খান তাকে রাখেননি। কেন রাখেননি? কারণ তিনি জানতেন মাসুদ উদ্দিন চৌধুরী তারেক রহমানের আত্মীয়। প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমানের মামা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই হন মাসুদ উদ্দিন চৌধুরী। তো সেই আত্মীয়তার সুবাদে, সেটি তিনি জানালেন যে তার আত্মীয়তার সুবাদে তাকে JIC-তে রাখা হয়নি, কারণ তার প্রতি তাহলে তারেক রহমানকে ভালোভাবে নির্যাতন করা যাবে না, হয়তো মাসুদ উদ্দিন চৌধুরী বাধার সৃষ্টি করতে পারেন, তাই তাকে সেখানে রাখা হয়নি। সে কথা তিনি বলেছেন। তাকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছিল তখন। জেনারেল মঈন ইউ খান সেটি করেছেন তাকে কৌশলে JIC থেকে দূরে রাখবার জন্য। এটি মাসুদ উদ্দিন চৌধুরীর স্টেটমেন্ট। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান আরও জানান জিজ্ঞাসাবাদে যে জেনারেল রিটায়ার্ড ATM আমিনের নির্দেশে থাম্বনেইলে যে কজন সেনাকর্তার ছবি আছে, ভারী গোফ, টাকলা মাথায় চুল নেই, যেই লোকটি, তিনি ATM আমিন। জেনারেল অবসরপ্রাপ্ত ATM আমিনের নির্দেশে তারেক রহমানের উপর নির্যাতন চালানো হয় এবং তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা শুনছিলাম যে চোখ বেঁধে তাকে নির্যাতন করা হয়, হাত বেঁধে নির্যাতন করা হয়। এখন আমরা জানতে পারলাম
যে তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। একবার ভেবে দেখুন কতটা বীভৎস, কতটা ভয়াবহ, কতটা অবিশ্বাস্য হতে পারে নির্যাতন। তারেক রহমানকে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয় এবং সিলিংয়ে ঝুলিয়ে হাত বাঁধা অবস্থায় তাকে নির্যাতন করা হয় ঘন্টার পর ঘন্টা। এবং এইটিও জানা গেছে, সেটি আবার জানিয়েছেন একজন ওয়ারেন্ট অফিসার ফজলু। তিনি তার জবানবন্দিতে তাকে যখন ইন্টারোগেট করা হচ্ছিল, তিনি জানিয়েছেন যে ব্রিগেডিয়ার আমিন, তিনি তখন ব্রিগেডিয়ার ছিলেন, এখন জেনারেল রিটায়ার্ড। তো তৎকালীন ব্রিগেডিয়ার আমিন তাদের নির্দেশ দেন, ওয়ারেন্ট অফিসার ফজলু এবং যারা তারেক রহমানকে নির্যাতন করছিলেন অন্যান্য সামরিক অফিসাররা, তাদেরকে নির্দেশ দেন যে তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে রাখা হবে যতক্ষণ পর্যন্ত ফার্দার নোটিশ বা ফার্দার অর্ডার না আসে। অর্থাৎ জেনারেল আমিন যতক্ষণ পর্যন্ত ফার্দার নির্দেশ না দেবেন ততক্ষণ তাকে ঝুলিয়ে রাখতে হবে সিলিং থেকে। অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা তারেক রহমানকে সিলিং থেকে ঝুলিয়ে রাখা হয়। এবং তিনি এইটিও বলেন যে এক পর্যায়ে সিলিং থেকে তিনি পড়ে যান। নির্যাতনের প্রচণ্ডতায় সিলিং থেকে হয়তো তার হাতে রশি দিয়ে তাকে সিলিংয়ে ঝুলানো হয়েছিল। নির্যাতনের প্রচণ্ডতায়, বিভৎসতায় তিনি সিলিং থেকে পড়ে যান এবং পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড রকমের আঘাত পান, যেটি বিভিন্ন সময় আমরা জেনেছি যে তারেক রহমানের কোমরে ভয়াবহ রকমের আঘাত লেগেছে এবং যেই কারণে বহু বছর তিনি হাঁটতে পারেননি ঠিকমতো। এবং এইসবের চিকিৎসার জন্য তাকে বছরের পর বছর লন্ডনের হসপিটালগুলোতে হসপিটাল টু হসপিটাল তাকে দৌড়াতে হয়েছে। তো এই যে বিভৎসতা নির্যাতনের, সেখানে 7 জন কর্মকর্তা যুক্ত ছিলেন। 7 কর্মকর্তার নাম এসেছে যারা সেই নির্যাতন প্রত্যক্ষ করেছেন, যারা কখনো কখনো নির্যাতনে নিজেরা অংশগ্রহণ করেছেন এবং যারা নির্দেশ দিয়ে অন্যদের দিয়ে, জুনিয়রদের দিয়ে সেই নির্যাতন ক্যারি আউট করেছে। সেই 7 কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ATM আমিন। তখনকার সময় তিনি ছিলেন সিটিআইবির পরিচালক। সিটিআইবির কথা বলছিলাম, DGFI এর একটি গোয়েন্দা ইউনিট, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো, CTIB। আচ্ছা, তখনকার সিটিআইবির পরিচালক ছিলেন ATM আমিন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী ফজলুল বারী, তিনিও সিটিআইবির পরিচালক ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, তিনি ছিলেন সেই সময়ে সিটিআইবির ভারপ্রাপ্ত কর্নেল GS। লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড আফজাল নাসের চৌধুরী, তিনি ছিলেন তখন JSO1। প্রিয় দর্শক শ্রোতা, আফজাল নাসের চৌধুরী সম্প্রতি তার চেহারা দেখিয়েছেন, আমরা সংবাদপত্রে তার চেহারা দেখেছি অতি সম্প্রতি, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন। আফজাল নাসের চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে এখন। তো সেই 7 কর্মকর্তার মধ্যে একজন আফজাল নাসের চৌধুরী। লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড আব্দুর রব খান, তিনি ছিলেন তখন JICর অধিনায়ক, অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলের অধিনায়ক ছিলেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ফরিদ উদ্দিন, তিনি ছিলেন তখনকার সময়ে JSO1। এবং সর্বশেষ যেই লোকের নাম আমরা জানতে পেরেছি, তিনি হলেন মেজর অবসরপ্রাপ্ত মনির, এবং তিনি ছিলেন তখন JSO2 CTIB। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তার উপর কৃত নির্যাতনের করুণ ইতিহাস, যা আমাদের ভাবনাকেও ছাড়িয়ে যায়। আপনি একবার ভেবে দেখুন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চেহারার দিকে তাকিয়ে দেখুন, আপনি তার উপর যা গিয়েছে এর কোনো কিছু কিন্তু আমরা এখন দেখতে পাই না। আর এটি দেখতে পাবার কোনো বিষয় না, এটি অনেক বছর আগের কথা, 17 বছর আগের কথা। 17 বছর আগে তাকে এই পরিমাণ নির্যাতন সহ্য করে 2008-এর 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়তে হয়েছিল, এবং সেটি বাধ্যতামূলক ছিল। এবং বছরের পর বছর তাকে বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করে তার সেই সব নির্যাতনের চিকিৎসা নিতে হয়েছিল। তো এখন তারেক রহমান ঘটনাচক্রে, আমি ঘটনাচক্রেই বলবো, সব কল্পনাকে হার মানিয়ে, কেউ কোনোদিন ভাবেননি, তারেক রহমান নিজেও ভাবেননি যে তিনি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবেন, এমনকি তাও ভাবেননি। বাট এই সব কিছু সম্ভব হয়েছে। তারেক রহমান দেশে ফিরে আসতে পেরেছেন। তারেক রহমান শুধু দেশেই ফিরে আসেননি, নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন প্রথমে, তারপর তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। এই সব কিছুই কিন্তু আমাদের কল্পনাকেও হার মানায়।
এবং শেখ হাসিনার সরকার কখনো 2041-42-এর আগে ক্ষমতা ছাড়বে সেটিও কি আমরা কখনো ভেবেছি? তাই আমি মাঝে মাঝে বলে থাকি যে শেখ হাসিনার পতন একটি অলৌকিক ঘটনা, এবং অনেকগুলো বিষয় আমার কাছে অলৌকিক মনে হয়। ডক্টর ইউনূসকে শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছিলেন সেটিও অবিশ্বাস্য ছিল। ডক্টর ইউনূস তখন 85-84 বছর বয়স একজন মানুষ, যখন তার বিরুদ্ধে মামলাগুলো হয়। এখন তার বয়স 87 সম্ভবত। তো সেই 80 ঊর্ধ্ব একজন মানুষকে পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে 7-8 তলায় উঠতে হতো। সেদিন লিফট চলতো না, যেদিন তার মামলার শুনানি থাকতো শেখ হাসিনার নির্দেশে। এবং শেখ হাসিনা একের পর এক মামলা তার বিরুদ্ধে দিয়েই যাচ্ছিলেন। সারা বিশ্বের বিবেকবান মানুষেরা শেখ হাসিনার কাছে অ্যাপ্রোচ করেছিলেন ডক্টর ইউনূসকে নির্যাতন বন্ধ করবার জন্য। 100-র বেশি নোবেল জয়ী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন ইউনূসের উপর নির্যাতন বন্ধ করবার জন্য, কিন্তু হয়নি। যখন সম্ভাবনা জোরালো হচ্ছিল যে শেখ হাসিনার কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট, ডক্টর ইউনূসকে একটি কনভিকশন দিয়ে দেবে, একটি দণ্ডাজ্ঞা হয়ে যাবে, তার জেল হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হাসিনার পতন হলো এবং ডক্টর ইউনূস হয়ে উঠলেন শেখ হাসিনার ভাগ্য বিধাতা। ঠিক একইভাবে তারেক রহমানকে শেখ হাসিনা গালি দিয়েছিলেন, জিয়াউর রহমান রেখে গেছেন একজন কুলাঙ্গার সন্তান। সেই কুলাঙ্গার সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী, হোয়েদার ইউ লাইক হিম অর নট। দ্যাটস অল টুগেদার আ ডিফারেন্ট কোয়েশ্চেন। আপনি তারেক রহমানের রাজনীতি করতেও পারেন, নাও করতে পারেন। আপনি বিএনপিকে পছন্দ করতে পারেন, ঘৃণা করতে পারেন, অ্যাবসলিউটলি অল রাইট। কিন্তু তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার ভাগ্য বিধাতা বলতেই হয়। তো এই ঘটনাগুলো ঘটে গিয়েছে, যা অলৌকিকের চাইতে কোনো অংশেই কম না। তো এখন যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেনা কর্মকর্তাদের সেই অপকর্মের সঙ্গে যুক্ত দুর্বৃত্তায়িত সেনা কর্মকর্তারা অনেকেই এখন হেফাজতে আছেন, এবং তারেক রহমানের সঙ্গে উপর যারা নির্যাতন করেছেন তারা কেউ কেউ দেশের বাইরে আছেন। তাদেরকে দেশে ফিরিয়ে এনে যে যেখানে আছেন যথাযথ বিচার করতে হবে। তাদের প্রত্যেককে তাদের পাপের শাস্তি বুঝিয়ে দিতে হবে। এইটি হবে তাদের প্রতি ন্যায় বিচার, এবং এইটি হবে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃত অপরাধের প্রতিকার। তাদের প্রতি কোনো ইনজাস্টিস হোক আমি বলছি না, যথাযথ আইনি প্রক্রিয়া তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে, যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পদাধিকারী, ইউনিফর্মড পদাধিকারী বিশেষভাবে, সিভিলিয়ান অফিসাররা মানুষকে তো নির্যাতন করেন না, অন্যভাবে দুর্নীতি করেন, দুর্বৃত্তায়নের অংশ হন। কিন্তু যারা ইউনিফর্মড অফিসার, হোক পুলিশের, হোক বিজিবির, হোক সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর, যে কোনো বাহিনীর ইউনিফর্মড অফিসাররা যাতে 100 বার ভাবেন ভবিষ্যতে কারো ওপর নির্যাতন করবার আগে, 100 বার ভাবতে বাধ্য হন, তাদের গা শিউরে ওঠে, এরকম শাস্তির বিধান, এরকম শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে করতে হবে। এই দাবি শুধু বিএনপির না, এই দাবি আমাদের সকলের। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর কৃত নির্যাতনের যথাযথ বিচার চাই, এবং সেটি হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন, সঙ্গে থাকবেন।